আচ্ছা দেখেন, আজকে তারিখ হচ্ছে 13 তারিখ ডিসেম্বর মাস 2024 সাল। আজকের বিষয়গুলো হচ্ছে 12,122। আজকের বিষয়গুলো হচ্ছে 12,122। আপনাদের টোটাল এবার সাবজেক্ট কয়টা আছে? টোটাল 8টা, 7, 10টা। থিওরি কয়টা আছে? থিওরি 4টা, থিওরি 7টা, 4টা। হ্যাঁ, লিখিত 4টা, আর বাদ বাকি সবগুলাই থাকবে হচ্ছে প্র্যাকটিক্যাল। ওইটারই হ্যাঁ, এর আগের দিন যেটা নিলাম সেটা হচ্ছে আপনার আমরা 3টা শিট থেকে মোটামুটি একটা একটা করে পড়ছি। এর আগের দিন পড়ছি হচ্ছে আচার অনুষ্ঠান, মোটিভ, তাই না? তার আগে পড়লাম হচ্ছে নন্দনতত্ত্ব এবং বাস্তবধর্মী ও বিমূর্ত শিল্পকলা। আর আজকে আমরা আরেকটা দেখতেছি, সেটা হচ্ছে দেশ বিদেশের উল্লেখযোগ্য শিল্পী ও তাদের শিল্পকর্ম। ঠিক আছে, আজকের বিষয়কোডটা হচ্ছে 12,122। মনে থাকবে? এর আগে আমি আপনাদেরকে পড়াইছিলাম যে বাংলাদেশের 3জন বা 4জন শিল্পী নাম, তাদের শিল্পকর্ম এবং তাদের জীবন ইতিহাস নিয়ে পড়তে বলছিলাম বা আমরা পড়েছিলাম। মনে আছে কি সবার? আচ্ছা, জয়নুল আবেদিন, এস.এম. সুলতান, কামরুল হাসান, এদের সম্বন্ধে তো আমরা মোটামুটি সবাই শুনছি, তাই না? তারপরে এক্সট্রা করে থাকবে হচ্ছে নবেরা আহমেদ, তারপরে অবনীন্দ্রনাথ ঠাকুর, তারপরে আপনার এই যে পল সেজান, পাবলো পিকাসো, রেমব্রান্ডট, অগাস্টিন রোদা, রাফায়েল, মাইকেলেঞ্জেলো, লিওনার্দো দা ভিঞ্চি। এগুলো হচ্ছে যে আমাদের এখন আমরা পড়ার বিষয়। তো লিওনার্দো দা ভিঞ্চির নাম তো আমরা সবাই শুনছি না? এই শীটটা আমরা মোটামুটি 4 থেকে 5 দিন পড়বো। ওকে, এই শীটটা 4 থেকে 5টা ক্লাস করা লাগবে। এবার আপনাদের কোর্স যেহেতু বেশি, একটু দ্রুত যদি আমাদের করা যায় সেটাও আমরা একটু মাথায় রাখবো। ওকে, আচ্ছা, লিওনার্দো দা ভিঞ্চি সম্পর্কে মোটামুটি কি আপনাদের জানা আছে? কেউ বলতে পারবেন তার সম্পর্কে? আচ্ছা, আমি আচ্ছা বলি, যেহেতু এগুলো তথ্যগত সবকিছুই, আমি আপনাদের যে শীট আছে শীট থেকেই বলতেছি। দেখেন, আচ্ছা আমি একটা কথা বলি। দেখেন যে এই লিওনার্দো দা ভিঞ্চির আগেও কিন্তু অনেক শিল্পী ছিল, ঠিক আছে? অনেক শিল্পী ছিল। তার জীবনকে কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে। যেমন হচ্ছে তার আপনার জীবনী, মানে কৈশোর জীবন, ঠিক আছে? কৈশোর জীবনের শিক্ষা, সে সময়টা কেমন ছিল, তারপরে আপনার তার পেশাগত জীবনটা কেমন গেছে সেটা সম্পর্কে একটা ধারণা। ওয়ালাইকুম আসসালাম। এই হচ্ছে তার মোটামুটি একটা ধারণা। তো তার সম্বন্ধে আমি আপনাদেরকে অল্প একটু তথ্য দেই। তথ্যগুলো হচ্ছে তথ্যটা হলো হচ্ছে, দেখেন যে এই লিওনার্দো দা ভিঞ্চি শুধুমাত্র যে একজন চিত্রশিল্পী এমনটা কিন্তু বলা যাবে না, ঠিক আছে? এর সম্পর্কে এর কয়েকটা ধাপ আছে। এর যেমন কৈশোর জীবন আছে, তেমনি শিক্ষা জীবন আছে, তেমনি হচ্ছে আবার ওই যে আপনার বয়স্ক জীবন আছে, পেশাগত জীবন আছে। কয়েকটা জীবনে এক এক সময় এক একভাবে শিক্ষাটা গ্রহণ করেছে। ওকে, তো এর সম্বন্ধে যদি আমরা বলতে যাই, আমি কয়েকটা তথ্য খুব ভালো মতন আপনাদেরকে একটু শুনিয়ে রাখি, আপনারা একটু মনে রাখবেন যে মূলত লিওনার্দো দা ভিঞ্চি একজন আর্টিস্ট না, ঠিক আছে? ইনি একজন একাধারে কি, ইনি একজন হচ্ছে সাহিত্যিক, চিত্রশিল্পী, তারপরে হচ্ছে চিকিৎসা শিল্পী, তারপরে হচ্ছে যে আপনার বিজ্ঞানী, মানে একই ধারে সে হচ্ছে টোটাল বিষয়টাকে নিয়েই হচ্ছে গবেষণা করছে। কারণ আপনার যে 1400 আপনার 53 বলেন বা 66 বলেন বা 1450 বা 1500 সনের দিকে, এই সময় কিন্তু পৃথিবীর অন্ধকার যুগের পরের সময়। এখন অন্ধকার যুগটা লিখেন, অন্ধকার যুগটা শুধু লিখে রাখেন যে অন্ধকার যুগটা হচ্ছে, এটা কিন্তু বইয়ে নেয়। হ্যাঁ, এই যে তথ্যগুলো দিচ্ছি এগুলো হচ্ছে মানে আমার জানার তথ্য। 1200 থেকে 1350 খ্রিস্টাব্দ পর্যন্ত
গোটা পৃথিবীর হচ্ছে অন্ধকার যুগ ছিল। 1200 থেকে 1350 খ্রিস্টপূর্ব পর্যন্ত গোটা পৃথিবীতেই হচ্ছে খ্রিস্টপূর্ব না সরি 1200 থেকে 1350 সাল পর্যন্ত গোটা পৃথিবীতেই হচ্ছে অন্ধকার যুগ ছিল। এই অন্ধকার যুগ বলতে যে এই সময় কোনো আপনার বিশেষ করে কোনো হচ্ছে কোনো শিক্ষা বা বিজ্ঞান বা চিকিৎসা বা শিল্প কোনো কিছুই কিন্তু সেভাবে রচিত হয়নি। এই সময় টোটালটাই হচ্ছে গোটা পৃথিবীটা ধ্বংসের দিকে গেছে, সব কিছুই ধ্বংসের সময় গেছে। 1350 পর্যন্ত মানে 1200 থেকে 1350 পর্যন্ত সময়কে কি বলা হয়? অন্ধকার যুগ। হ্যাঁ, এটা কখনোই ভুলবেন না, কেমন মনে রাখবেন। আমরা এর আগে হচ্ছে পড়ছি যে মেসোপটেমিয়া, মিশর, তারপরে আপনার হচ্ছে সিন্ধু বা হচ্ছে মায়া বা যে সভ্যতাগুলো পড়েছি সেগুলো হচ্ছে বিভিন্ন খ্রিস্টপূর্বের ইতিহাস পড়েছি। সেটা হচ্ছে যে আপনার কোনটা 3500 বছর, কোনটা 4000 বছর, কোনটা 2000, কোনটা 2500, এইভাবে আমরা খ্রিস্টপূর্ব মানে খ্রিস্টের জন্মের আগে যে সালগুলো গণনা করা ছিল সেটা সম্পর্কে আমরা পড়েছি। খ্রিস্টের জন্মের পর থেকে এই যেমন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 500 শতকের পরে আসছে, তাই না? তারপরে হচ্ছে তার আগে আরো কিছু নবী রাসূলরা আসছে 570 খ্রিস্টাব্দ, রাইট? তো এরপর থেকে দেখবেন যে আরো এর আগে আরো অনেক নবী রাসূল আসছে। ইভেন্ট নবী রাসূল বাদ দিয়েও হচ্ছে যে আপনার এই যে বৌদ্ধ ভিক্ষু যে একটা জাতি ছিল তারা বা খ্রিস্টীয়রা বা আরো যে বিভিন্ন ধর্মের উপাসনালয়গুলাকে কেন্দ্র করে যে বিভিন্ন জাতিসত্তাগুলো জেগে উঠেছে, এর মধ্যে থেকে আস্তে 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 করে 1200 থেকে 1350 পর্যন্ত যখন অন্ধকার যুগ শেষ হয় তখন থেকে শিল্পের মোটামুটি একটু একটু করে জাগরণ শুরু হয়। তার মধ্যে হচ্ছে আপনার আধুনিক যুগ কাকে বলা হয়? কোন সালকে বলা হয় আধুনিক যুগ? 1201 থেকে নো 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 বলে দেখি আপনাদের কারণ মনে আছে কিনা? আধুনিক যুগটা শুরু হয় যখন হচ্ছে 1800 সাল থেকে কাউন্ট করবেন, 1800 সাল থেকে কাউন্ট করবেন। ওই সময়ই হচ্ছে আপনার বিভিন্ন দেশে মধ্যযুগ আমি বলতেছিলাম 1200, ওটা মধ্যযুগ না নাকি 1200? হ্যাঁ, মধ্যযুগ ধরা হয় কিন্তু আসলে মধ্যযুগ হিসেবে আমরা এখানে কাউন্ট করব না, ঠিক আছে? 1800 সাল থেকে আপনার আধুনিক যুগ ধরা হয়। হ্যাঁ, ওই সময় একটা আধুনিক যুগ ওইভাবে সালটা বলা যাবে না, কিন্তু আধুনিক যুগের শুরুটা ছিল হচ্ছে 1800 সাল থেকেই শুরু। হ্যাঁ, ওই সময় শিল্পের আপনার গণজোগাড় শুরু হয়, গণজোয়ার শুরু হয়, ঠিক আছে? ওই সময় হচ্ছে যে আপনার ইন্ডাস্ট্রিয়াল ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ইন্ডাস্ট্রিয়াল, তেমনিভাবে চিকিৎসা, সাহিত্য, বিজ্ঞান সবকিছুই ব্যাপকভাবে মানুষের সামনে নতুনভাবে আবির্ভূত হতে থাকে। সেদিন আমি মনে হয় বলেছিলাম আপনাদেরকে যে আমরা যেমন গরুর গাড়ি মানে গরু দিয়ে হচ্ছে হাল চাষ করা হইতো না, এই সময় থেকেই হচ্ছে যে আপনার বিভিন্ন রকম মেশিন তৈরি হতে থাকে। বিশেষ করে সর্বপ্রথম হয় হচ্ছে ইউরোপিয়ান অঞ্চলে, যেটা আমরা সাধারণত কাউন্ট করব হল্যান্ড এবং ইংল্যান্ড। হল্যান্ড, ইংল্যান্ড, স্পেনে কিছু হয়েছে, ফ্রান্সে। এই সময় হচ্ছে যে একটা নবজাগরণ শুরু হয়। নবজাগরণকে কি বলা হয়? রেনেসাঁ, রাইট? এত মনে আছে আপনার? তো এই রেনেসাঁর যুগটাও হচ্ছে প্রায় 2000 সালের আগ পর্যন্ত। 2000 সালের আগ পর্যন্ত বলা হয় আধুনিক যুগ, এবং সেই আধুনিক যুগেই হচ্ছে যে রেনেসাঁ থেকে শুরু করে অনেক রকম রেনেসাঁ যুগের অনেক রকম হচ্ছে শিল্প আন্দোলন শুরু হয়। শিল্প আন্দোলন যাকে বলা হচ্ছে রেনেসাঁ, এবং হচ্ছে শিল্পের নতুন জগৎ বা নতুন একটা ধারণা মানুষ নিতে শুরু করে। লিওনার্দো দা ভিঞ্চি হচ্ছে সেই যে আধুনিক যুগটা শুরু হলো তার প্রথম দিকে আরম্ভ করছিল এই 1450 সনের পর থেকে, ইনার হাত ধরেই হচ্ছে আসছিল। তো ইনার যে একটা ঘটনা আমি বলি, যে আমরা বর্তমান যে হচ্ছে আপনার উড়োজাহাজ বা প্লেন দেখি, এটার নকশাকার বা ডিজাইনকার বা হচ্ছে টোটালটাই কিন্তু লিওনার্দো দা ভিঞ্চি করে গেছে। এটা জানেন আপনারা? উনি হচ্ছে যে শুধু যে আর্টিস্ট তা কিন্তু না, আমি আবারও বলতেছি, ইনি হচ্ছে একজন বিজ্ঞানী, একজন ডাক্তার, একজন চিত্রশিল্পী বা একজন আর্টিস্ট বা একজন সাহিত্যবিদ, টোটালটাই গণিতবিদ, সব কিছুকে বলা হয়
উনি একজন গোটা পৃথিবীর আদর্শ, শুধু ছবি আঁকার ক্ষেত্রে না, টোটালটার ক্ষেত্রে, টোটাল শিল্প জগৎ বা অন্যান্য যে কোনো জগতের ক্ষেত্রে এই লিওনার্দো দা ভিঞ্চি হচ্ছে সবার গুরুজন। বোঝা গেছে? তো ধরেন যে ইনি আরো যে একটা কাহিনী আমি জানি যে রাত্রেবেলায় যখন চিকিৎসা বিজ্ঞানের জন্য হচ্ছে তার কিছু গবেষণার প্রয়োজন, সেই সময় চিকিৎসা তো মানুষের মানে আধুনিকতা ছিল না, তখন মানুষ কি করতো, এই যে গোপাল ভাঁড়, তো আবারও বলি গোপাল ভাঁড়ের কথা, যে ওখানে আমরা বৌদ্ধকে দেখি না, বৌদ্ধ হচ্ছে গাছ গোছালি দিয়েই হচ্ছে চিকিৎসা শাস্ত্রটা তৈরি করতো। সেটা হাকিম বলা হতো বা হেকিম বলা হতো বা হচ্ছে বৌদ্ধ বলা হচ্ছে আরেকটা শব্দে। হেকিম আর অন্যান্য ধর্মের আপনার বৌদ্ধ। এই শিক্ষাটা কিন্তু প্রথম দিকেই আপনারা আমাদের উপমহাদেশেই ছিল। প্রাচীন যুগ মনে হয় 650 থেকে 1200 পর্যন্ত প্রাচীন যুগ, তারপরে মধ্যযুগ 1201 থেকে। তারপরে এই সময় এই যে বৌদ্ধ বা হচ্ছে আপনার হেকিম বা হাকিম যাই বলেন, এরা যখন ভারত মহাদেশে প্রথম এই চিকিৎসা শাস্ত্রগুলো করতে গিয়ে দেখে যে এই চীন বা জাপান এদের দেশেও বহু প্রাচীন কাল থেকেই আপনার 3000-4000 খ্রিস্টপূর্ব আগে থেকেই এরাও হচ্ছে চিকিৎসা শাস্ত্রগুলো করতো। কিন্তু এই চিকিৎসা শাস্ত্রের মূল ভিত্তি কিন্তু হচ্ছে আমাদের এই উপমহাদেশ, এই যে এই শিল্পটার। তো এইভাবে চলতে চলতে যখন এই যে আধুনিকতার এই যে অন্ধকার যুগ যখন শেষ হয়, তারপরেই হচ্ছে যে এই যে আপনার ভেরিচিও, যার ডাক নাম লিওনার্দো, যখন বয়স 14 তখন থেকেই হচ্ছে সে আপনার যে শিল্প সংস্কৃতির সাথে যুক্ত হতে থাকে। তো এর ফলে সে দেখলো যে এখন একটু আধুনিকতা দরকার, মানুষের হচ্ছে জীবনমান উন্নয়ন দরকার। তখন থেকে সে এটা নিয়ে কাজ শুরু করে। সে কি করলো, সে এক সময় মানুষের দেহ নিয়ে চিকিৎসা করতে করতে সে চিন্তা করলো যে আসলে আমরা অনেক জড়িবুটি নিয়ে অনেক কাজ করছি, আমরা তো শুধুমাত্র ঔষধ দিয়ে রোগীর ক্ষত সারানোর চেষ্টা করছি। এখন ঔষধ না দিয়ে হচ্ছে সার্জারি বা অপারেশন বা যেটাই বলি আমরা, সে কাজগুলো যদি করি তাহলে তার ফলটা কেমন হবে, এটা নিয়ে সে গবেষণা শুরু করে। গবেষণা শুরু করতে করতে সে অনেক জায়গায় যায় দেহ সংগ্রহ করতে, যে মানুষ মারা যাওয়ার পরে যে দেহ লাগে, সে দেহ তাকে আর কেউ দেয় না, বুঝছেন, কেউ দেয় না। সে তখন মহৎ চিন্তায় পড়ে যায় যে আমাকে তো কেউই দেহ দিচ্ছে না, আমি এটা নিয়ে গবেষণা করব কিভাবে। তখন সে কি করে, তখন সে খ্রিস্টানদের যে আপনার কবরস্থান থাকে, সেখানে যে গার্ড থাকে 1জন বা 2জন, তাদের সাথে একটু ওই যে করে না ঘুষ, এইভাবে লিয়াজু করার পরে সে একে একে ওখান থেকে লাশ সংগ্রহ শুরু করার পরে আমাদের দেহে যে 206টি হাড় না কয়টি, 206টি। আচ্ছা, আমি তো কনফিউজ হয়ে যাচ্ছিলাম। 206টি যে হাড়, এইটা লিওনার্দো দা ভিঞ্চি কিন্তু প্রথম আবিষ্কার করে গোটা চিকিৎসা শাস্ত্রের ক্ষেত্রে। গোটা পৃথিবীতেই তখন আলোড়ন সৃষ্টি করে যে মানুষের শরীরে 206টি হাড়, এবং তার হার্ট এরকম, বা তার ফুসফুস এমন, বা তার কিডনি এমন, বা অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলো দেখতে কেমন হয়, বা শরীরের ভিতরে ফাংশনটা কেমন হয়, সে হচ্ছে একটা একটা করে দেখতে এবং তার ছবি আঁকতো। তাহলে কি হচ্ছে, সে একাধারে চিকিৎসা শাস্ত্র করতেছে, আবার শিল্পও কিন্তু সে তার মাধ্যমে করতেছে। এইভাবেই সে একের পর এক লাশ চুরি করতে এই যে চিকিৎসা শাস্ত্রকে এই আধুনিক যে রূপ দেখতেছেন, তার মূল ভিতটাই হচ্ছে করে দিচ্ছে এই লিওনার্দো দা ভিঞ্চি। শুধু এটা না, উড়োজাহাজ, প্লেন, তারপর আপনার বিভিন্ন রকম আধুনিক মেশিনারিজ যত কিছু আছে, সবকিছু রূপকার হচ্ছে এই লিওনার্দো দা ভিঞ্চি। এই ভিঞ্চির আপনার এর সম্বন্ধে বলে শেষ করা যাবে না। এই যে মোনালিসার যে ছবিটাও আঁকে, এটা কিন্তু একজন ব্যবসায়িকের ওয়াইফের ছবি, ঠিক আছে? হ্যাঁ, এটা একটা ব্যবসায়িকের ওয়াইফের ছবি। তাকে অনুরোধ করা হয়েছিল যে সে যাতে তার ছবিটা এঁকে দেয়। তার ওয়াইফকে নিয়ে এসে হচ্ছে যখন সে ছবিটা আঁকে, তখন এই ছবির প্রেক্ষাপট যদি আপনারা পড়েন, আরো নতুন নতুন অনেক কিছু জানতে পারবেন। তো পৃথিবীতে আমি মনে করি যে জ্ঞান অর্জনের জন্য সবচেয়ে উত্তম হচ্ছে কারো জীবনী পড়া।
বা কারো সম্পর্কে সেটা জানা। মনেও থাকে ভালো। হ্যাঁ, এই পৃথিবীতে সবচেয়ে বড় জ্ঞান কোথায় জানেন? শিক্ষা কি দেয়? জ্ঞান। শিক্ষা জ্ঞান দেয় না, শিক্ষা জ্ঞান দেয় শুধুমাত্র, শিক্ষার কিন্তু অন্য কোনো কাজ নাই। কিন্তু পৃথিবীতে সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে মানুষের সঙ্গে মেশা এবং কোনো গবেষণা করা। এর থেকে বড় আর কোনো শিক্ষা হয় না। তো এই জন্যেই যে আমার মনে আছে আমি কোনো একটা নামাজের একটা কম্পিটিশন হচ্ছিল, আমি একটা নামাজের কম্পিটিশনে অংশগ্রহণ করছিলাম। তো আমাকে একটা আমি থার্ড হয়েছিলাম, মেবি মনে আছে আমার, ভোরের নামাজগুলো পড়তে পারতাম না, এই জন্য থার্ড হয়েছিলাম। তো আমাকে একটা জীবনী দেওয়া হয়েছিল, জীবনীটা কি ছিল? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন। হ্যাঁ, তো সে জীবনী আমি পড়ছি, পরপর তখন আমি বুঝি নাই, যখন হচ্ছে যে একটু বড় হতে থাকলাম বা এই যে ম্যাট্রিক পরীক্ষা দিব বা তার আগ মুহূর্তে আমার কিছু স্যার হচ্ছে আমাকে এই যে লিওনার্দো দা ভিঞ্চি, তারপরে আপনার যে পাবলো পিকাসো, তারপরে হচ্ছে এই যে ভ্যান গগ, এদের একটা বই, আমি যদিও আমার ছবি আঁকা সম্পর্কে কোনো আগ্রহ ছিল না এবং ইচ্ছাও ছিল না, এখনো পছন্দ করি না, ওই এই বই পাইছিলাম আমি। বই পাওয়ার পরে এই যে জীবনী পড়ছিলাম, জীবনী পড়ার পরে তখন আর মনে হয় না যে এই স্বাভাবিকভাবে যারা জীবনযাপন করে যে আমি একটা নির্দিষ্ট অফিসে গেলাম, চাকরি করলাম, শ্রম দিলাম, চলে আসলাম, এটা জীবন না। এটা হচ্ছে জাস্ট গতর খাটা, তাই না? এটা হচ্ছে গতর খাটা। জীবনে সেই জীবনটাকে সাকসেস করতে পারে যে হচ্ছে নিজে কিছু করে এবং সমাজকে কিছু উপহার দেয়। এটাই হচ্ছে জীবনের মূল সার্থকতা। আমরা তো এখনো মনে করি যে চাকরি ছাড়া আমাদের জীবন অন্ধকার, বা আমরা ব্যবসা করতে যাবো, আমাদের কাছে টাকা নাই, বা বিভিন্ন রকম সমস্যা কিন্তু আমাদের সামনে থাকে। কিন্তু আপনি ধরেন যে একজন চাকরিজীবীর মূল্য কোথায়? সে চাকরি করলো, এর চাকরি থেকে যে টাকা পাচ্ছে ছেলেদের সংসার চলতেছে, সে রিটায়ার করলো, রিটায়ার করার পরে কি হলো, যে টাকাগুলো পাইলো সেই টাকাগুলো দিয়ে একটা হচ্ছে বাড়ি করলো, বা বাড়ি না করতে পারলে সে টাকাগুলো ছেলে মেয়ের মধ্যে ভাগ করে দিল, তার লাইফটা শেষ। এটা জীবনের সার্থকতা না। জীবনে এই যে এই যদি এদের হচ্ছে লাইফস্টাইলগুলো আপনারা পড়েন তাহলে বুঝবেন যে জীবনে সাকসেস হওয়ার জন্যে একটা প্রেক্ষাপট দরকার হয় বা একটা নিজস্বতা দরকার হয়। পৃথিবীতে প্রতিটা মানুষই চায় তার নিজের একটা ছাপ থেকে যায়, কিন্তু আমরা কেউ তার ছাপ রাখতে পারি না। কেন জানেন? যে আমরা সবাই হচ্ছে চাকরির পিছিয়ে দৌড়াই, যে আমাদেরকে চাকরি করতে হবে, আজীবন মুক্তভাবে ইনকাম করব, টেনশন থাকবে না, কিছু থাকবে না, স্বাভাবিক একটা লাইফ লিড করবো। কিন্তু এটাতে হচ্ছে এই চিন্তাটা কারা করে জানেন? যাদের মনে প্রচণ্ড পরিমাণে ভয়, ভীতি এবং আরও অন্যান্য বিষয়ে কাজ করে, তারাই হচ্ছে এই চিন্তাগুলো করে। কিন্তু আপনি যখন এই চাকরি বাদ দিয়ে নিজে কিছু করবেন এবং সমাজকে কিছু উপহার দেবেন, তখন সেটা ভয় ভীতির মধ্যে আর থাকে না, কাউন্টিং করা যায়। তখন সে লাইফটাকে নতুনভাবে সাজায় এবং স্ট্রাগল করে। লাইফের মজাই কিন্তু হচ্ছে স্ট্রাগল করা। আপনি যখন স্ট্রাগল করতে থাকবেন এবং স্ট্রাগল করতে করতে যখন আপডেট হয়ে উঠবেন, তখন আপনার জীবনের সার্থকতা আপনি নিজে অনুভব করবেন। কিন্তু আপনি যদি ওই চিন্তা করেন যে আমি এখান থেকে একটা সার্টিফিকেট নিব, নেওয়ার পরে একটা স্কুলের চাকরি করবো, অফ আমার হাজব্যান্ডও বেতন পাবে, আমিও বেতন পাবো, অফ ফুর্তি ফুর্তি, শেষ। লাইফটা হচ্ছে এখানেই শেষ। লাইফটাকে এইভাবে চিন্তা করার কোনো মানেই হয় না। লাইফটাকে চিন্তা করতে গেলে সকল কিছুর ঊর্ধ্বে রেখে আপনি যেটাই করেন সেটা মনোযোগ দিয়ে করতে হয়। যে আপনি পড়াশোনা করতেছেন, ওকে, এখানে আসছেন, এখানে এসে পড়ার যে বিষয়, যেটা শেখার যে বিষয়, টোটাল কিছু যখন আপনি শিখবেন, পড়বেন, বুঝবেন, হ্যাঁ, কিন্তু ফাঁকি দিবেন না, তখন চাকরি, যে আমি এর আগেও বলছি, তখন চাকরি হচ্ছে আপনার পিছিয়ে দৌড়াবে। তখন আপনার কিন্তু চাকরির প্রতি টার্গেট থাকবে না, তখন আপনার টার্গেট থাকবে যে আমি নিজে কিছু করব এবং আমি চাকরির থেকে বেশি, 3 গুণ বেশি ইনকাম করব বা 4 গুণ বেশি ইনকাম করব, তখন আপনি লাইফে সাকসেস হবেন। কিন্তু আপনি যখন এই যে চাকরির পিছিয়ে দৌড়াবেন, তখন চাকরির সীমাবদ্ধতার জন্য আপনার যতটুকু প্রয়োজন না, আপনি ততটুকুই পড়েন, এর বাইরে কিন্তু আপনার পড়ার ইচ্ছা হয় না, বা সময় আপনি বের চাইলেও বের করতে পারেন না। নিজেকে নিজে অজুহাত দেন যে আমার এই কাজে ব্যস্ত, আমার সন্তান আছে, আমার স্বামী আছে, আমার পরিবার পরিস্বজন আছে, তাদের সবাইকে দেখা লাগে। তখন হচ্ছে মানুষ জীবনের সাথে হেরে যায়, তখন জীবনের সাথে মানুষ হেরে যায়। তো এই লিওনার্দো দা ভিঞ্চি বা পল গগা বা পল সেজান বা রাফায়েল, এদের লাইফ যখন পড়বেন, বা আমাদের বিভিন্ন নবী রাসূল আছে, বা হিন্দুদের দেব দেবতারা আছে, বা হচ্ছে আপনার এই যে বৌদ্ধ ভিক্ষুরা আছে, এদের লাইফ স্টাইল যদি পড়েন,
তখন মনে হবে যে গোটা পৃথিবীর ব্যবসা বাণিজ্য সেক্টর টেক্টর এরাই তৈরি করে দিয়ে গেছে, আমরা এখনো তাদেরকে ভাঙায় খাচ্ছি। মানে আমাদের বিন্দু পরিমাণে কোনো কোনো নিজের কিছু সত্তা নাই যে আমরা নিজেরা কিছু তৈরি করি, সে ধর নিজের কোনো সত্তা নাই। ওরা যা বলে গেছে ওদেরকে আমরা এখনো ভাঙিয়ে খাচ্ছি, আমরা নিজেদের বলতে কোনো সত্তাই নাই। এই যে তাই করতেছেন, আমরা তাই তো করতেছেন নাকি? তাই করতেছেন। এই জন্য আমি এর আগে আপনাদেরকে বলছি যে এই চালু সেক্টরটা হচ্ছে বিশাল সেক্টর, এই জায়গাটাকে হচ্ছে ব্যবহার করেন, এই জায়গাটা থেকে যা যা পাচ্ছেন শেখার জায়গা সেটা নিয়ে নেন, নিয়ে এমনভাবে তৈরি হন। ওই যে বারবারই বলতেছি, চাকরি আপনার পিছনে দৌড়াবে, আপনাকে দৌড়াতে হবে না। কেমন? তো প্রথম যখন এই লিওনার্দো দা ভিঞ্চি এই যে আপনার উড়োজাহাজের ডিজাইন করে, তখন সে হচ্ছে যে এই যে নর্মাল কোনো এলিমেন্টস দিয়েই তৈরি করে, সে কিন্তু আহামরি কিছুতে তৈরি করতে পারে নাই, কারণ তার অর্থের সংকট ছিল এবং পারিপার্শ্বিকতারও একটা বিশাল চাপ ছিল। সে হাতের কাছে যা পাইছে তাই দিয়ে সে ডিজাইন দিনের পর দিন ডিজাইন করে গেছে, দিনের পর দিন মেডিকেল শাস্ত্রের যে চিকিৎসাগুলো সেটা করে গেছে, দিনের পর দিন গাণিতিক চর্চাগুলো যেগুলো আমরা এখনো করি, এই যে আপনার মিশরের সভ্যতাকে এবং সভ্যতা এবং তারপরে লিওনার্দো দা ভিঞ্চি বা অন্যান্য গণিতবিদরা যা করে গেছে সেটা আমরা এখনো চর্চা করতেছি। তো তারা যদি চিন্তা করতো যে আমি আমার জন্যই আমি যতটুকু প্রয়োজন ততটুকুই করব, তাহলে আজকে লিওনার্দো দা ভিঞ্চি সম্পর্কে কারোর পড়া লাগতো না। লাগতো ম্যাম? কারোর লাগতো না। এই জন্যে লাইফটাকে নতুনভাবে তৈরি করেন, নতুনভাবে সাজান। চাকরি বড় বিষয় না, নিজে কিছু করেন, জীবনে অনেক দূর আগাইতে পারবেন। জীবন একটাই, এই যে 60 বছর পর্যন্ত আপনি সময় পাবেন, 60 থেকে 55 বছর পর্যন্ত স্টিল নাও পরিশ্রম করার সুযোগ পাবেন, তারপরে আর পাবেন না। তার মানে আছে আর 15 থেকে 20 বছর বা 25 বছর সর্বোচ্চ। মানুষের বড় হতে সময় লাগে মাত্র 10 থেকে 12 বছর, 8 বছর, 5 বছর এনাফ। যদি সে নিজে কিছু করে 5 বছরের মধ্যে সে অনেক উপরে উঠতে পারে। আর না কিছু করলে ওই যে বললাম, ওই লাইফ লিড করতে হবে, নির্দিষ্ট জায়গায় চাকরি করতে যাবেন, বেতন পাবেন, ফুর্তি করবেন নিজেরাই, শেষ। তো এই যে দা ভিঞ্চি কোন রকম আনুষ্ঠানিকতা লেখাপড়া গ্রহণ করেনি। শোনেন, আসবে একটু শোনেন, ওর সম্বন্ধে একটু পড়ে শোনেন। দা ভিঞ্চি কোন রকম আনুষ্ঠানিক লেখাপড়া গ্রহণ করেননি, তার লেখাপড়া সবকিছুই ঘরোয়াভাবে। তার ছিল প্রকৃতির প্রতি ভীষণ টান, এজন্য তিনি বেশিরভাগ সময় বাইরে কাটাতে পছন্দ করতেন। 1966 সালে লিওনার্দোর বয়স যখন 14, তখন তাকে ডেল ভেরোচ্চি কাছে শিক্ষানিবাস হিসেবে পাঠানো হয়। এরপর দ্রুতই প্রতিভার প্রকাশ ঘটে। বলা হয়ে থাকে ভিঞ্চির দ্য ব্যাপটিজম অফ ক্রাইস্ট এতটাই সুনিপুণ হয় যে তা দেখার পর ভেরোচ্চি জীবনের জন্য আঁকা ছেড়ে দেওয়ার জন্য পণ করেন। মানে ভেরোচ্চি ছিল হচ্ছে এর গুরু। ভেরোচ্চি, এই যে লিওনার্দো, আনচেলোত্তি, এই যতগুলো তি আছে না, এগুলো সব হচ্ছে ইতালিয়ান শব্দ। আর ডাচদের ভ্যান গগ, এই যে রুই ফ্যান ফর বা এই টাইপের নামগুলো হচ্ছে ডাচ। এইগুলো সম্পর্কে যখন আপনারা একটু একটু করে পড়বেন, তখন দেখবেন যে কোন দেশের জনগণের নামগুলো কেমন হয়। যেমন ডেভিড, লুইস, রাসেল টাসেল, এগুলো সব হচ্ছে ইংল্যান্ডের, তাই না? সব ইংল্যান্ডের। লিও টিও হ্যান ত্যান, এগুলো সব দেখবেন যে ফ্রান্সের। এগুলো সম্পর্কে আমাদেরকে জানতে হবে, পৃথিবী সম্পর্কে জানতে হবে, কেমন? তো এর 14 বছর বয়সে যখন ভেরোচ্চির কাছে, ওর বাবা মা কিন্তু একটু ধনী ছিল লিওনার্দো, ও কিন্তু কোনো পড়াশোনা করেনি। আগেকার যুগে তো পড়াশোনার সিস্টেম ছিল না, আগেকার যুগে ছিল হচ্ছে গুরুমুখী বিদ্যা। একজন গুরুর কাছে ছাত্রকে পাঠানো হতো এবং ছাত্রকে সেই গুরু হচ্ছে শিক্ষা দিত, এবং সেই শিক্ষাটাই তারা ব্যাপক আকারে গ্রহণ করতে পারত। আমরা এখন যেমন চেয়ার টেবিলে বসে পড়াশোনা করি না, কিন্তু আসলে গুরুমুখী বিদ্যাগুলো চেয়ার টেবিলে বসে পড়াশোনা করার জিনিস না। গুরুমুখী বিদ্যাগুলো কি করতে হয়, এই যে ধরেন আপনার সামনে এই যে পা গেড়ে, এই যে ল্যাটা মেরে বলি না, ল্যাটা মেরে বা হাঁটু গেড়ে আমরা যে বসি, তখন কি হয়, এই যে শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো, রক্ত চলাচলগুলো একটু বেশি হয়, বা ভক্তিমূলক যে বিষয়গুলো সেটা হচ্ছে ন্যাচারালি ভাবে বেশি হয়, কেমন? তখন হচ্ছে যে শিল্পকর্ম হোক, পড়াশোনা হোক, যে কোনো ক্ষেত্রেই নিচে বসে পড়ানোটা সবচেয়ে উত্তম। দেখবেন এখনো চীন বা ভারত বা অন্যান্য রাষ্ট্রে যারা গুরুমুখী যে বিদ্যা যেখানে হয়, সেখানে কিন্তু এখনো এই বসে থেকে শিক্ষা নিতে হয়, তাই না? বসে থেকে শিক্ষা নিতে হয়, যেখানে হচ্ছে
স্যান্ডেল পরেও কেউ বসে থাকে না, যেখানে হচ্ছে ম্যাট বিছানো থাকে, স্যান্ডেল খুলে পবিত্র হয়ে সবাই। ব্রাক স্কুলগুলোতে এরকম দেখা যায়। হ্যাঁ হ্যাঁ, ব্র্যাক স্কুল যেই সিস্টেম, জি ঠিকই বলছে। তো এখনো সেই জায়গাগুলোতে এইভাবেই শিক্ষাটা দেওয়া হয়। তো ভেরোচ্চির কাছে যখন হচ্ছে লিওনার্দোকে পাঠানো হয়, লিওনার্দোর কিছু কাজ দেখে ভেরোচ্চি ছবি আঁকা ছেড়ে দেন। ওর গুরু হচ্ছে বলছে যে এ তো মানে বিস্ময়। আর তখন পৃথিবীতে যে যাই করছে সেটাই কিন্তু আবিষ্কার হয়ে গেছে। তখন পৃথিবীতে তো যা করছে সবই নতুন, নতুন না, সবই নতুন। আমরা তো হাজার হাজার ধারা আবিষ্কার হওয়ার পরের শেষ পর্যায়ে এসে দাঁড়াইছি। তো তখন যা করছে সেটাই নতুন। তো লিওনার্দো তো হচ্ছে যে ও চিন্তা করছিল যে আমি জীবনে, আমার একটাই জীবন, মানে এটা আমি ওর জীবনের কথা বলতেছি, যে আমার একটাই জীবন, এই জীবনে আমি মানুষের জন্য কিছু করতে যাই, আমি টোটাল জীবনটা আমি মানুষকে উৎসর্গ করে দিলাম। এই কথাটাই আমি ওর জীবনের এখন পর্যন্ত মনে রাখছি, আমার এখনো মনে আছে যে সে তার লাইফটাকে টোটালি হচ্ছে মানুষের স্বার্থে উৎসর্গ করে দিচ্ছে। যেমন নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কিন্তু তাই করছে, এবং আরও অন্যান্য ব্যক্তিরাও আছে। তো তার গুরু যখন বেরোচ্ছি এই যে দেখে যে দ্য ব্যাপটিজম অফ ক্রাইস্ট, এমনভাবে সে আঁকছিল, ব্যাপটিজম অফ ক্রাইস্ট, এটা একটা শিল্পকর্মের নাম, এমনভাবেই আঁকছিল যখন এই শীটটা নেবেন তখন এটা লেখা থাকবে। তখন বেরোচ্ছি হচ্ছে যে এটা অফ করে দেয়, ছবিটা আঁকা ছেড়ে দেয়। তারপরে ওখান থেকে আন্দ্রে দাইসায়ন নামে আরেকজন গুরু ছিল, তার কাছে চিত্রের জন্য যেতে থাকে। এইভাবে একটার পর একটা কাজ করতে করতে এখানে তেমন কিছু নাই। লিওনার্দোর হাতে কলমে প্রচুর কারিগরি জ্ঞান অর্জন করেছিলেন, তার সুযোগ হয়েছিল কারুকার্য। এই যে দেখেন ও কি কি ক্ষেত্রে গোটা বিশ্বে পরিচিত: রসায়ন, ধাতুবিদ্যা, ধাতু, তারপরে একটা প্লাস্টার কাস্টিং, চামড়া দিয়ে বিভিন্ন জিনিস বানানো, গতিবিদ্যা এবং কাঠের কাজ ইত্যাদি শেখার জন্য তিনি ছিলেন গোটা বিশ্বে জনপ্রিয়। ও আচ্ছা, প্লেনের যে কথাটা বলতেছিলাম, প্লেন উড়োজাহাজ যখন সে ডিজাইন আবিষ্কার করে, সে ডিজাইনটা কি দিয়ে করছিল জানেন? বাঁশ কাঠ দিয়ে। হ্যাঁ, বাঁশ কাঠ দিয়ে সে ডিজাইনটা প্রথম করে গেছিল। এইভাবে তার জীবন চলতে থাকে। তারপরে হচ্ছে তার যখন পেশাগত জীবন আসে, আদালতের নথি থেকে দেখা যায় একবার লিওনার্দো সহ আরো 3 যুবককে সমকামিতার দায়ে অভিযুক্ত করা হয়েছিল এবং তারা বেকিসুর খালাস পেয়েছিল। ওই যে অন্ধকার যুগ বলছিলাম না, কিন্তু অন্ধকার যুগের মধ্যে লিওনার্দো এর মধ্যে অন্তর্ভুক্ত ছিল। সমকামিতা তো বোঝেন, ওটা কি বলে, লেসবিয়ান না কি কয়, ছেলেরা ছেলেদের সাথে যেটা ইয়ে করে, লেসবিয়ান। তো তারা তখন হচ্ছে যে এই লেসবিয়ান সমকামিতার ক্ষেত্রে একত্রিত হয়ে আদালতে তাদেরকে ধরে নিয়েও গেছিল, এবং পরবর্তীতে তার শুধুমাত্র এই যে জ্ঞান, বিজ্ঞান, চিকিৎসা, গণিতবিদ্যা, গতিবিদ্যা, ঠিক আছে, এগুলোর কারণে তাকে মুক্তি দেওয়া হয়েছিল। কারণ সেই সময় তো আপনার 2000-এর খ্রিস্টপূর্বের আগ পর্যন্ত সবাই কিন্তু পূজাই করত। আমরাও কিন্তু পূজা করতাম, আমাদের কোনো না কোনো জেনারেশন আমরা কিন্তু পূজা করতাম, তাই না? ধর্ম তো আমরা জানলাম, এই তো খুব বিশেষ পৃথিবীতে সব ধর্মের হচ্ছে আপডেট আছে, সংস্করণ হয়, নতুন নতুন সংস্কার হয়, হয় না? ইসলাম ধর্মের কোনোদিন সংস্কার হচ্ছে? ইসলাম ধর্মর গ্রন্থ তো আসমানি কিতাব, ওর তো সংস্কার আমরা করতে পারি না, পারি? ওটা ওই একবারই তৈরি হয়ে আছে, তারপরে কোনো সংস্কার হয়নি, কারণ ইসলাম ধর্মকে এখন পর্যন্ত কেউ ভুল প্রমাণ করতে পারেনি বা সম্ভব না, বুঝছেন? তো এরা তো আসলে এদের ধর্মের তো অনেক সময় অনেক প্রকার হচ্ছে যে আপডেট হয়েছে, আবার সংস্কার হয়েছে, যোজন বিয়োজন অনেক কিছুই হয়েছে। তো সেক্ষেত্রে এদের যে ক্যারেক্টারগুলা অনেক সময় অনেক ভিন্ন রকম ক্যারেক্টার সমাজের কারণেই হচ্ছে প্রকাশ পেয়েছিল, যারই হচ্ছে একটা ছিল যে সমকামিতা। এরপর 1976 সাল পর্যন্ত তিনি কি করেছিলেন, কোথায় ছিলেন তার কিছু জানা যায়নি। ধারণা করা যায় পরবর্তীতে 1978 থেকে 1981 পর্যন্ত লিওনার্দো তার নিজের ওয়ার্কশপে কাজ করেছিলেন। তিনি 1978 সালে চ্যাপেল অফ সেন্ট বার্নার্ড ও অ্যাডোরেশন অফ দ্য ম্যাগি এবং 1881 সালে মক্স অফ দ্য সান ডোনাটো স্ক্যাপিটো আঁকার দায়িত্ব পান। এটা আমার এখন মনে আছে যে 1978 সালে চ্যাপেল অফ দ্য সেন্ট বার্নার্ড ও অ্যাডোরেশন অফ দ্য ম্যাগি অ্যান্ড 1981 সালে মক্স অফ দ্য সান ডোনাটো
স্কিপিটো আঁকার দায়িত্ব পান। ভাসানির মতো লিওনার্দো যে সময় সেরা সঙ্গীত শিল্প কিন্তু সে ছিলেন। এই যে এগুলা যত মনে করেন শুনবেন ততই অবাক লাগবে যে একটা মানুষের কত প্রকার জ্ঞান থাকলে তাকে সর্বজ্ঞানী বলা হয়। 1882 সালে তিনি ঘোড়ার মাথার আকৃতির একটি বীণা তৈরি করেছিলেন। মানে ঘোড়ার মাথার আকৃতি মানে বুঝতেছেন, ঘোড়ার মাথা যত বড় তার মতন একটা বাঁশি তৈরি করেছিলেন। বীণা মানে বাঁশি, হ্যাঁ। লরেঞ্জো দা মেডিসি লিওনার্দোর হাতে এই বীণা উপহার স্বরূপ মিলান মানে হচ্ছে আপনার ইতালির একটি শহরের নাম, ডিউক লুদোভিকো এল মোরো এর কাছে পাঠিয়েছিলেন শান্তি চুক্তি নিশ্চিত করার জন্য। এই সময় লিওনার্দো ডিউকের কাছে একটি চিঠি লিখেন যাতে ছিল তার উদ্ভাবিত বিভিন্ন চমকপ্রদ যন্ত্রের বর্ণনা। তিনি এই চিঠিতে নিজের চিত্র শিল্পী পরিচয়ের কথাও লিখেছিলেন। মানে এইখানে যে শুধুমাত্র তিনি হচ্ছে যে আপনার এই ছবি মিলানের ওই যে আপনার মেয়রটাকে বলা হয় ওকে যে শুধু ছবি পাঠিয়েছিলেন তা না, তার বিভিন্ন আবিষ্কার, বিশেষ করে যে বীণা, গণিতজ্ঞ, উড়োজাহাজ, চিকিৎসা, ঠিক আছে, বিজ্ঞান, ধাতুবিদ্যা, রসায়ন, এই টোটাল কিছু যখন সে আবিষ্কার করে তখন তার তো একটা আবিষ্কার কিভাবে হলো না হলো তার তো একটা লিপি থাকবে। সেই লিপি টোটাল কিছুটাই হচ্ছে সে সেই ইতালির মেয়রের কাছে জমা দেয়। এখানে ডিটেলস আপনাদের নাই, আমি ডিটেলসে জাস্ট আপনাদেরকে বুঝিয়ে ডিটেলসটা বলার চেষ্টা করছি। আপনারা হয়তো এখানে অত কিছু পাবেন না যতটা আমি বললাম। এখানে শুধু তার মাত্র কিছু শিল্পকর্মের নাম আর সালগুলো সম্পর্কে জানবেন। বাদ বাকি আমি যেগুলো বলতেছি এগুলো বই একটাও নাই, হ্যাঁ, এগুলো জাস্ট মনে রাখলেই হচ্ছে। আচ্ছা, লিওনার্দো 1982 থেকে 1999 সালের মধ্যবর্তী সময়ে মিলানে কাজ শুরু করেন। এই সময় তিনি ভার্জিন অফ দ্য রক্স এটা খুব বেশি করে মনে রাখবেন, এবং দ্য লাস্ট সাফার এটা হচ্ছে গোটা পৃথিবীর এখন পর্যন্ত বিখ্যাত সব শিল্পকর্মগুলোর মধ্যে অন্যতম। এগুলোর মতন মানে দ্য ভার্জিন অফ দ্য রক্স আর হচ্ছে দ্য লাস্ট সাফার, এই দুটি ছবি আঁকার দায়িত্ব পান। এই দুইটা ছবির নাম আপনারা কেউ কখনো ভুলবেন না, হ্যাঁ, ভার্জিন অফ দ্য রক্স আর কি দ্য লাস্ট সাফার। এটা আপনারা অনলাইনে যারা আছেন যদি শীট পাশে থাকে সেটাতে একটু টিক দিয়ে রাখেন, এবং না থাকলে এই দুটো তথ্য হচ্ছে লিখে রাখেন, কখনো বলবেন না। দ্য ভার্জিন অফ দ্য রক্স এবং হচ্ছে দ্য লাস্ট সাফার, ভার্জিন অফ দ্য রক্স। এইটা আপনারা যতদিন এই চারুকলা সম্পর্কে থাকবেন ততদিন এই দুটো ছবির নাম কোনো না কোনো সময় আপনাদের কাছে কাজে লাগবে। তারপরে যাই, সালভাতোর মুন্ডি ডুফ দ্য লাস্ট সাফার দ্য ভিনসি কোড, এই যে ওর একটা বই আছে, হ্যাঁ, এই যে এটা নিয়ে কিন্তু হলিউডে 3-4টা মুভিও হয়েছে, দ্য ভিনসি কোড, মনে রাখবেন। এটা নিয়ে কিন্তু হলিউডের মুভি আছে, এটা কিন্তু অস্কার পাওয়া মুভি। এই যে এগুলো আমি আজকে বলতেছি, আজকে শেষ, পরে কিন্তু আর মানে মনে থাকবে না, বলা হবে না। দ্য লাস্ট সাফার তো এটা তো শিল্পকর্মের নাম, কিন্তু ওখানে ছিল দ্য ভিঞ্চি কোড, মানে ভিঞ্চির কিছু কোড ছিল, সেই কোডগুলো নিয়ে আবিষ্কারমূলক একটি হচ্ছে তার গ্রন্থাগার আছে যেটাকে বলা হয় ভিঞ্চি কোড। এটা নিয়ে হলিউডের মুভিও আছে যেটা অস্কার প্রাপ্ত, কেমন? আচ্ছা, এই ভিঞ্চি কোডে কিন্তু হচ্ছে আপনার ইতিহাস গড়াই ছবিটি কিন্তু যীশু খ্রিস্টের, এটা কিন্তু যীশু খ্রিস্টকে নিয়েও অনেক কিছু লেখা আছে, ঠিক আছে, যীশু খ্রিস্টের পূর্বের কাহিনী, বর্তমান কাহিনী বা অনেক কিছু নিয়ে ভিঞ্চি কোডে বইটা হচ্ছে যে লিখে রাখছিল, সেটা আদলেই মুভিটি তৈরি করা হয়েছিল। ছবিতে দেখা যাচ্ছে যে এখানে একটা ছবিও আছে, আপনারা দেখেন, আমি একটু করে আপনাদেরকে দেখাই। এই যে সবাই একটু দেখেন, হ্যাঁ, আর দেখ, খেয়াল করেন ছবিটা। এই ছবিটার নাম হচ্ছে দ্য লাস্ট সাফার। এই ছবিটা পৃথিবীর সবচেয়ে দামি ছবি কি? মানে মোনালিসা যদি ধরেন যে 100 কোটি টাকা দাম হয়, এটার দাম হচ্ছে 99 কোটি টাকা, মনে থাকবে। আমি এটা ন্যূনতম একটা রেট বললাম, এগুলো তো হচ্ছে আপনি 50 বিলিয়ন 100 বিলিয়ন টাকা দিলেও আপনাদেরকে এই ছবিগুলো দিবে না। 50 বিলিয়ন 100 বিলিয়ন মানে কি বুঝতেছেন? বাংলাদেশের রিজার্ভ মনে হয় এত নাই, তাই না? এইসব ছবির দাম হচ্ছে এত।
বিশেষজ্ঞের ধারণা 1505 সালে কিছু পরে ছবিটি এঁকেছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী ভিঞ্চি। অনেকদিন লোকচক্ষুর অন্তরালে থাকার পর 2005 সালে ছবিটি প্রকাশ্যে এলে ব্যাপক সরগোল পড়ে যায়। দেখেন এত বছর, মানে 500 বছর পরে তার ছবিটা মানুষের সামনে আসে। 2013 সালে ছবিটি $12,75,00,000, $12,75,00,000কে যদি আপনি গুণ করে, এখন বর্তমান ডলারের দাম কত, 119 টাকা বা 20 টাকা দিয়ে এই 12 কোটি টাকাকে $12,75,00,000 যদি গুণ করেন তাহলে ছবিটার মূল্য পাবেন। তাহলে কি 50 বিলিয়নের বেশি হয়ে যাবে নাকি? বেশি হবে, বুঝতেছেন কাহিনি? $12,75,00,000 2005 সালের দাম ছিল, এখন তারও আরো 20 বছর পার হয়ে গেছে। 2013 সালে এই ছবিটি কিনে নেন হচ্ছে রুশ একজন রুশ ব্যক্তি কিনে নেন, এবং ফুটবল ক্লাব এসএস মোনাকো ছিলেন, তুমি জানো? মোনাকো হচ্ছে ইতালিয়ান একটা ক্লাব, ফুটবল ক্লাব, বিখ্যাত ক্লাব। মোনাকোর মালিক দিমিত্রি রাইভলোভেলভ প্রকৌশল এবং উদ্ভাবন একটি উড়ন্ত মেশিনের জন্য একটি নকশা, ওই যে বললাম না যে একটি উড়ন্ত মেশিন, মানে উড়োজাহাজের যে তখন যে নকশা করছিল, তখন তো আর উড়োজাহাজ নাম ছিল না, তখন সেটার নাম ছিল হচ্ছে উড়ন্ত মেশিন। তো এই উড়ন্ত মেশিনের একটি নকশা ফ্রান্স প্যারিস ইনস্টিটিউটে এটা হচ্ছে উদ্ভাবন করা হয়। ভিঞ্চি জীবদ্দশায় প্রকৌশলী হিসাবে অনেক খ্যাতি অর্জন করেছিলেন। লুডোভিকো মুরো নামক এক ব্যক্তি, তিনি একটি চিঠি দিয়ে দাবি করেছিলেন যে তিনি একটি শহরের সুরক্ষা এবং নিরাপত্তার জন্য স্বয়ংক্রিয় কিছু যন্ত্র আবিষ্কারে সক্ষম হয়েছেন। তারপর তিনি ভেনিসে স্থানান্তরিত হলেন। তখন সেখানে তিনি এক ইঞ্জিনিয়ারিং কোম্পানিতে চাকরি পান, যেখানে উদ্ভাবনী শক্তির পূর্ণ বিকাশ সাধন করেন। শহরকে বহিরাগত আক্রমণ থেকে রক্ষার জন্য একটি স্থানান্তর, এখানে বানানটা ভুল হয়েছে, স্থানান্তর অনেক ভুল বানানো, ওই খাইয়ার মতো এটা তো পাই, মানে তার বিষয়গুলো কি ছিল জানেন? এটা তো নিয়ে মানে তাকে হচ্ছে সেই সময়কার প্যারিস বলেন বা ইতালি বলেন বা রুশ বলেন, এই লিওনার্দো দা ভিঞ্চিকে তাদের যদি কোনো দরকার হতো, তাকে বলতো যে আমার একটা এই বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষা করার জন্য একটা যন্ত্র আবিষ্কার করে দিতে হবে যাতে আমরা রক্ষা পাই। সে তার মনের মতন করে একটা যন্ত্র আবিষ্কার করে দিয়ে দিত। এটা তো আসলে বর্তমান যা আমাদের এই যে আপনার বিজ্ঞানী যারা আছে, তারা মনে হয় এত বিস্তৃতি নিয়ে এখনো কাজ করে না, করে? আপনি এখন যদি আপনি একটা বিজ্ঞানীকে বলেন, এই বিজ্ঞানী কি করিস, খাইয়ে তোর কাজ নাই কিছু না, যা এই ওষুধটা এই ধরনের একটা ওষুধ আবিষ্কার কর। ওই তখন আপনি কি বলবে, এই ওষুধের আগে আরেকটা করতে হবে, তার আগে আরেকটা করতে হবে, তার আগে আরেকটা করতে হবে, তাই না? এই করতে করতে সে একটা ক্ষুদ্র অংশ নিয়ে চিন্তা করবে। কিন্তু লিওনার্দো দা ভিঞ্চি কখনো সে ক্ষুদ্র জিনিস নিয়ে চিন্তা করেনি। সে ওকে যে যা বলতো সে তার চাহিদা মতো যন্ত্র আবিষ্কার করে দিত, সেটা যেটাই হোক। আচ্ছা, তারা যে উড়োজাহাজ সম্পর্কে যে বলতেছি আমি, তারা দেখেন উড়োজাহাজটা ছিল এরকম, এটা তো হচ্ছে তার উড়োজাহাজ, এটা পৃথিবীর প্রথম উড়োজাহাজের ডিজাইন, একমাত্র শিল্পী লিওনার্দো দা ভিঞ্চি। তিনি তার জীবনে একটি বড় সময় উড্ডয়ন সক্ষম যন্ত্র তৈরি করতে ব্যয় করেন। তার জীবদ্দশায় উঠতে সক্ষম এরকম একটি যন্ত্র ডিজাইনে ব্যস্ত ছিলেন। এই প্রদত্ত ডিজাইনে বর্তমান আধুনিক বিমান নির্মাণে সক্ষম হয়। বুঝতে পারছেন কাহিনী? তারপরে কি, এই যে যারা মেডিকেল শাস্ত্র আছে তারাও কিন্তু এই সম্বন্ধে পড়তে হয়। যারা এই যে উড়োজাহাজ থেকে শুরু করে যন্ত্রপাতি ছিল তাদেরকেও এর সম্পর্কে পড়তে হয়। যারা রসায়ন বা ধাতুবিদ্যা বা গতিবিদ্যা নিয়ে কাজ করে তাদেরকেও লিওনার্দো সম্পর্কে পড়তে হয়। এবং আমরা যারা আর্টিস্ট তারাও এই সম্পর্কে পড়ি। কিন্তু তিনি ছিল মূলত কিন্তু আগে একজন আর্টিস্ট, বুঝছেন? কারণ আপনি একজন আর্টিস্ট যদি হন, আপনি শরীরের কিন্তু সব পার্টস যদি একটা লাশ এনে আপনার সামনে দেওয়া হয়, আপনার যদি হার্ট যদি দুর্বল না হয়, তাহলে কিন্তু আপনি লাশের ভিতরে কি ছবি আছে না আছে আপনি সব এঁকে ফেলতে পারবেন না? তারপরে যখন ডাক্তারদেরকে দিবেন তখন ডাক্তাররা বুঝবে যে এটা থেকে ওটা হলো, ওটা থেকে এটা হলো, বা আপনি টোটালটা করে দিচ্ছেন, তখন ডাক্তাররা ডিটেলস এটা সম্পর্কে বুঝতে পারে, তাই কি না? তো এই লিওনার্দো দা ভিঞ্চি ছিল মূলত একজন আর্টিস্ট।
তারপরে সমাজের প্রয়োজনের জন্য সে হচ্ছে বিভিন্ন রকম এই ধরনের ডিজাইন বা যন্ত্র বা রসায়ন বা চিকিৎসা ক্ষেত্রের ক্ষেত্রে সবকিছুই তৈরি করতে সক্ষম হয়েছিলেন। আচ্ছা, তার সেই জীবনের মধ্যে এর তো জীবন একটা হচ্ছে পেশাগত জীবন, একটি হচ্ছে কিশোর জীবন, আর একটি হচ্ছে শেষ জীবন। এই তিনটে জীবনের ধাপে ধাপে বিভিন্ন রকম কীর্তিকলাপগুলা, মানে ওই সময় তো ধরেন যে লিপিবদ্ধ করার কোনো স্থায়ী কোনো রূপ ছিল না, ছিল ওই সময় কি করতো যে যেমন নবীজির আমলেই যে কুরআন তো হচ্ছে যে আসমানি কিতাব না, সরি আসমানি না, আসমান থেকে আসছে, আসমানি কিতাবই বলা হয়। হ্যাঁ, তো ওটা তো হচ্ছে যে বাণীগুলো বিভিন্ন খেজুরের পাতায়, বিভিন্ন পাথরের পাহাড়ের গুহায় এগুলো লিখে রাখতো না। এই সময় তো ধরেন যে লিখে রাখার কোনো জায়গা ছিল না, এই জন্যই হচ্ছে যে এর লাইফস্টাইল বা এর আবিষ্কারের যে বিষয়গুলো ছিল সেটা হচ্ছে ভাগে 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 এখানে তুলে ধরা হয়েছে। একটা হচ্ছে কিশোর জীবন, একটা হচ্ছে যে পেশাগত জীবন, একটা তার শেষ জীবন, মানে কোন জীবনে সে কি করেছে, তার বিখ্যাত ছবির নামগুলো কি। যেমন আমরা আজকে কি জানলাম, ভার্জিন অফ দ্য রক্স, দ্য লাস্ট সাফার, আর ভিঞ্চি কোড। তো ওটা একটা মুভির নাম এবং একটা বই আছে, এটা একটা বই, ওটা একটা শিল্পকর্ম। আর একটা ছবির নাম জানেন না, মোনালিসা বলে নাম শুনছেন? এটা না, ওটা আগে বলবেন। দেখেন, সেপ্টেম্বর 1513 থেকে 1516 পর্যন্ত অধিকাংশ সময় তিনি রোমের 10ম পোপ এর অধীনে কাটিয়েছিলেন। অক্টোবর 1515 থেকে তখন রাজা ফ্রান্সিস প্রথম মিলান দখল করেন, তখন লিওনার্দো তার অধীনে কাজ করেন। মানে এর মধ্যে আবার ফ্রান্সের তো রাজা থাকে, চতুর্থ রাজা, পঞ্চম রাজা, ষষ্ঠ রাজা, অষ্ট রাজা, পঞ্চদশ রাজাও আছে, এখনো আছে। আর চীনে নাকি একবারে হয়ে গেছে ওইটা মানে পর্যায়ক্রমে ওদের পরিবার থেকে হবে এরকম না, বিষয়টা এমন না। চীনের হচ্ছে আপনার অনেক প্রদেশ ছিল, প্রদেশের সব ছোট ছোট অনেক প্রকার রাজা ছিল, এক একটা অঞ্চলের রাজ মানে পরিচালনার স্টাইল এক এক রকম ছিল। হ্যাঁ, কিন্তু ওদের একটা নীতি ছিল হচ্ছে মূল, দেশের জন্য আগে, ব্যক্তি স্বার্থ পরে। এই স্বার্থ নিয়ে তারা হচ্ছে এই যে চীনের মহাপ্রাচীরটা করছে, যেটা তৈরি করতে হাজার হাজার বছর লাগছে, 2500, 3000, 4000 বছর লাগছে এই চীনের মহাপ্রাচীর তৈরি করতে। কিন্তু আমাদের দেশে ধরেন এই যে গত আওয়ামী লীগ সরকার যেগুলো যা করছিল, এরা সব ভাঙতেছে না, এখন ভাঙতেছে। এরা যা করবে আবার আরেকজন এসে ভাঙবে, এরা যা করবে আরেকজন এসে ভাঙবে, এই তো চলে আমাদের দেশে নাকি? এটাই চলতেছে স্বাধীনতার পর থেকে। যে যখন আসবে তখন তার অনুসারে নাম হতে হবে, অন্য কারো নাম আর চলবে না। এই জিনিসটা তো ভালোই বুঝছেন, আর ওগুলো বুঝলেন না কেন? হ্যাঁ, ওদের দেশের সিস্টেমটা হচ্ছে, ওদের দেশের নীতি হচ্ছে একটাই, সেটা যেই থাক। ওদের বর্তমান যে প্রেসিডেন্ট শি জিন, এর সিস্টেমটা হচ্ছে যে ওদের যে কক্ষ আছে, আইনসভা আছে, বা দেশের যে বিভিন্ন অঙ্গরাজ্যগুলো আছে, সব জায়গা থেকে তাকে আজীবনের জন্য হচ্ছে রাষ্ট্রীয় নায়ক হিসেবে ঘোষণা করা হয়েছে। তাদের তো মানে সমাজ কাঠামোটা হচ্ছে সমাজতান্ত্রিক বোঝেন, পরিবার কেন্দ্রিক বোঝেন, তারা হচ্ছে পরিবার কেন্দ্রিক সমাজতন্ত্র চলে, ঠিক আছে? আমাদের দেশের মতো চলে না, সিস্টেম নাই ওদের ওখানে। ওটা হচ্ছে কমিউনিজম বলে। কমিউনিজম ভারতেও আছে, আমাদেরও আছে, রুশেও চলে একই সিস্টেম। এই কমিউনিজম সিস্টেমটা হচ্ছে যে আমি একটা নীতি জানি, কেউ পাবে কেউ পাবে না, তা হবে না তা হবে না, বুঝছেন? কেউ বেশি খাবে কেউ কম খাবে, তা হবে না তা হবে না, সবাইকে সমান দিতে হবে। তো ওরা হচ্ছে ওদের দেশগুলোতে এইসব নীতি চলে, ঠিক আছে? ওরা এই নীতিতে বিশ্বাসী বিধায় ওদের দেশের উন্নয়নগুলো এত দ্রুত হচ্ছে এবং কোনো ক্ষয়ক্ষতি হয় না। তো ফ্রান্সিস যখন যে মিলান, ইতালির একটা মিলান শহর দখল করে, তখন তার অধীনে লিওনার্দো কাজ করে। তিনি তার রাজার বাসভবনের পাশেই ক্লস লুইস নামক ভবনে বসবাস শুরু করলেন। সেখানে তিনি তার পরবর্তী জীবনে 3 বছর অতিবাহিত করেন। ক্লস লুইস ভবন, ফ্রান্স, যেখানে লিওনার্দো 1919 সালে মারা যান। 1919 এই ক্লস লুইস ভবনে মৃত্যুবরণ করেন। এই তার জীবন সম্পর্কে এখানে কিছুই লেখা নেই। হ্যাঁ, এখানে জাস্ট আপনাদের জীবন সম্পর্কে কিছু ছবির নাম আর এই অল্প অল্প কিছু সম্পর্কে লেখা আছে, কিন্তু আমাদের এটা জানলে হবে না। আমরা যখন পরীক্ষার খাতায় লিখবো, পরীক্ষার খাতায় লেখার জন্য আমাদেরকে কটা পন্থা অবলম্বন করতে হবে। দেখুন আমি বলি, আমি এর আগেও অন্যান্য শিল্পীদের ক্ষেত্রে যেটা বলেছি এখানেও তাই। জন্ম, আর এটা কি মৃত্যু, জীবনী, এর মধ্যে
এক নম্বর জন্ম ও মৃত্যু, 2 নম্বর হচ্ছে বাবা মার নাম, জন্ম, বাবা মার নাম, লাস্টে মৃত্যু। জন্ম মৃত্যু তো থাকবেই, প্রতিটা জিনিসে থাকবে। ঠিকানা, তারপরে হচ্ছে এই যে কিশোর জীবন লিখবেন, সরি এই যে কিশোর জীবন লিখবেন, কিশোর জন্মস্থান, কিশোর জীবন, কেন লিখবেন পেশাগত জীবন, পাঁচ নম্বর লিখবেন হচ্ছে শিল্পকর্ম। এখন একটা কথা আছে, এখন যদি লেখা থাকে যে জয়নুল আবেদিন সম্পর্কে একটা ব্রড প্রশ্ন বিস্তারিত লিখতে হবে, কথা কথা ওটার মার্কস থাকলে হচ্ছে 10 বা 15, 10 মার্ক থাকলো, তাহলে আমরা কিভাবে লিখবো? তখন আমরা লিখবো হচ্ছে লিওনার্দো দা কে ছিল, তার জন্ম কত সালে, তার মৃত্যু কত সালে, সে কোথায় জন্মগ্রহণ করেছিল, এগুলো সব সংক্ষেপে লেখার পরে নিচে তার পেশাগত এবং শিক্ষাগত জীবন নিয়ে বিস্তারিত আলোচনা করা হলো। তার মধ্যে 1 নম্বর লিখবেন শিল্পকর্ম। ঠিক আছে, এইভাবে এটা তো আপনার সেন্স, এটা আপনাকে বুদ্ধি করে লিখতে হবে। এখন এই বইয়ে দেখা যাচ্ছে যে ডিটেলস আর নাই, তাহলে আমরা কিভাবে পাবো ডিটেলস, আমরা কিভাবে লিখব? তখন যে লেখাটার সিস্টেমটা হবে, যখন এই যে শিল্পকর্ম উল্লেখ থাকবে, শিল্পকর্ম নিরন্তর শিল্পকর্ম নিয়ে বিস্তারিত আলোচনা করা 15 মার্কসের প্রশ্ন। এই শিল্পকর্ম যখন লিখতে যাবেন, এখানে 10 মার্কের জন্য লিখতে হবে এই শিল্পকর্ম, 5 মার্ক লিখতে হবে তার জীবনী, তার মৃত্যু বা অন্যান্য কিছু, মনে থাকবে? তাহলে 10 মার্কের জন্য আমরা যদি লিখতে যাই, আমরা তো মাত্র 3 থেকে 4টা শিল্পকর্মের নাম জানি, আর তো কিছুই জানি না, তাহলে কিভাবে লিখবো? শিল্পকর্মগুলো একটু বিস্তারিত লিখে দিব। আমি আপনাদের কাছে যে একটু আগে গল্পগুলো করলাম না, চিকিৎসা শাস্ত্র করলাম, উড়োজাহাজ শাস্ত্র করলাম, বা তার ব্যক্তিগত জীবনের কিছু, ওই যে তার যখন সে যখন প্রথম গুরুর কাছে যায়, গুরুর কাছে গিয়ে সে একটা প্রথম শিল্পকর্ম দায়িত্ব পায় আঁকার, তাই না? তারপরে আস্তে 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 সে গুরু থেকে আরেকজনের কাছে যায়, যে সায়নের কাছে যায়, সায়নের কাছে আবার সে চিত্রকর্ম নিয়ে আঁকা শুরু করে। ওইখান থেকে শুরু করতে হবে। ওইখান থেকে শুরু করার পরে তারপরে তার উল্লেখযোগ্য শিল্পকর্ম এবার লিখবেন। একটা হচ্ছে মোনালিসা লিখলেন, মোনালিসা, এবার মোনালিসা লেখার পরে মোনালিসার প্রেক্ষাপট লিখতে হবে। প্রেক্ষাপট কি জানি না। একজন ব্যবসায়ীর বউ ছিল হচ্ছে মোনালিসা। মোনালিসাকে তাও সেটা প্রথম দিকে মনে হয় ওই ছবির টাকা পাইছিল অনেক পরে, প্রথম দিকে শুধু বলে গেছিল যে আমার ওয়াইফের ছবিটা একটা এঁকে দিয়ে। তারপরে তার ওয়াইফ অনেকদিন ঘুরে 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 একদিন সুযোগ মতো এসে বসে ছবিটা আঁকা নিয়েছে, তাও মনে হয় কিছুটা সময় বেশি ব্যয় করছে, কারণ যে আর্টিস্টদের শিডিউল পাওয়া যায় না, বুঝছেন? তারপরে আসলো ওই যে আরেকটা কি বললাম, ভার্জিন অফ দ্য রকস, দ্য লাস্ট সাফার। লাস্ট সাফারের বিষয়গুলো কি একটু আগে আমরা কি দেখলাম, যে লাস্ট সাফারে হচ্ছে কি ছিল, এই যে লাস্ট সাফারে দেখেন, এই লাস্ট সাফারে এটা হচ্ছে যে একটা হল রুম, একটা হল রুমে দেখেন যে একটা হল রুমে বিভিন্ন রাজনৈতিক কর্মচারী কর্মকর্তা বিন্দু মিলে একটা, এটা রাজ দরবার লিখবেন, বৈঠকশালা না, রাজ দরবার লিখবেন। রাজ দরবারে বসে সেখানে উচ্চমানের ব্যক্তিবর্গ বা রাজ কর্মচারী মিলে যে একটা মিটিং আলোচনা হয়, তারই হচ্ছে দ্য লাস্ট সাফার। কিন্তু এটা সম্পর্কে আপনাদের এখানে বিস্তারিত নাই, আছে নাই, এটাই বলা হচ্ছে লাস্ট সাফার। এবার বর্ণনা লিখতে হবে যে মানুষগুলাকে কীভাবে দেখা যাচ্ছে। প্রথম মাঝখানে একজন আছে যার পোশাক ছিল এমন, সে হচ্ছে মোটামুটি বোঝা যাচ্ছে যে সে সেখানে সভাপতিত্ব বা লিড দিচ্ছে, এইভাবে এটা আপনাদেরকে লিখতে হবে লাস্ট সাফার। আচ্ছা, আরেকটা মূল বিষয় হচ্ছে দ্য ভার্জিন অফ দ্য রকস। এটা কি জানেন? এটা সবার জানা উচিত। ডোম অফ দ্য রকস জানেন? ভার্জিন অফ দ্য রকস, ডোম অফ দ্য রকস, এটা এর আগেও আপনাদের পরীক্ষাতে আসছে। এটা হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা পাথর, যে পাথর থেকে ওই যে
আমি একটু একটু মনে করতে পারতেছি না। একটা পাথর আছে যেখান থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার ইয়েতে যায়, আপনার এই আল্লাহর দর্শনে যান একবার। ডোম অফ দ্য রক্স। রক্স মানে কি? পাথর বা পাহাড়। যে পাহাড়ের চূড়ায় বা পাহাড়ের ওখানে গিয়ে যেখান থেকে সে যাত্রা শুরু করেছিল, যেখানে যাত্রা শুরু করেছিল সেটাকে বলা হয় ডোম অফ দ্য রক্স। বা এই যে এখানে এই শিল্পকর্ম করছে হচ্ছে ভার্জিন অফ দ্য রক্স। তে লিওনার্দো দা ভিঞ্চিও মেরাজে যখন গমন করছিল, তার আগে যেখান থেকে গমন করছিল সেটাকে বলা হয় এই যে ডোম অফ দ্য রক্স বা ভার্জিন অফ দ্য রক্স। লিওনার্দো যে এত বড় ব্যক্তিত্ব, সেও কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গোটা পৃথিবী মানত, বুঝছেন? সবাই জানতো যে এই বিশাল একজন ব্যক্তিত্ব, হ্যাঁ, মানে ব্যাপক সম্মান দিত মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। সেই পর্যন্ত এর ওই ওগুলা নিয়ে ছোটখাটো বিষয় নিয়ে শিল্পকর্ম করে গেছে। তো আমরা কিন্তু ইংরেজির নামটা জানি না, তো এটা তুমিও জেনে নিবা, ঠিক আছে? ডোম অফ দ্য রক্স বা ভার্জিন অফ দ্য রক্সটা কি? আমারও দেখা যাচ্ছে ভুল হতে পারে, কিন্তু এটা জানতে হবে। কেমন? তখন যে লাস্ট সাফার কি, যখন আপনি শিল্পকর্মের নাম বর্ণনা করতে যাবেন না, তখন হচ্ছে এই যে লাস্ট সাফারটা কি, বা এই ছবির বিষয়বস্তুগুলা কি ছিল, তারপরে মোনালিসা কি, মোনালিসার বিষয়বস্তুগুলা কি ছিল, বা ডোম অফ দ্য রক্স কি, এর বিষয়বস্তুটা কি ছিল, ছবির বিষয়বস্তু, বা আপনার যা ভিঞ্চি কোডটা কি, সেটা কি ধরনের প্রভাব বিস্তার করেছিল, বা সেটা হলিউডে বা বলিউডে বা কি ধরনের কি প্রেক্ষাপট, এটা আমাদেরকে জানতে হবে। তো এই জিনিসগুলো ধরেন যে বই পড়লে কি আপনারা বুঝতে পারতেন? সম্ভব ছিল? বই কিন্তু এত কিছু নাই। বই শুধু আছে শিক্ষা জীবন, তার চিত্রকলার কয়েকটি নাম, সে কি করেছিল, সে শেষ জীবনে কোথায় মারা গেছিল, তার জন্ম কোথায় হয়েছিল, এগুলোই আছে বই। কিন্তু বাদ বাকি এই যে প্রেক্ষাপটগুলো আমি আপনাদেরকে বলে দিলাম, এগুলো আমি পড়ছি সেই আজ থেকে কত সাল আগে, 2010 কি 11 সালের দিকে পড়ছি, আর আজকে পড়লাম, আর আগে পড়া হয়নি, ডিটেল ভাবে পড়া হয়নি। এই হচ্ছে মোটামুটি এর মানে এর জীবনী। এখন দেখেন যে এখানে বই দেখি আমি কি আছে শুরু থেকে। লিওনার্দো দা ভিঞ্চি বা লিওনার্দো দা ভিঞ্চি ছিলেন, তার পূর্ণ নাম হলো লিওনার্দো দি স্যার পিয়েরো দা ভিঞ্চি। লিওনার্দো দি স্যার পিয়েরো দা ভিঞ্চি 14 থেকে 15 এপ্রিল 1400 অনেকগুলো সালগুলো লিখছে। 14,522 মেয়ে লিখা আছে। 14,522 এত সাল হয়েছে আমাদের পৃথিবীর, 2000 না? এটা একটা ভুল আছে। হ্যাঁ, এটা হচ্ছে, এটা কি হবে? 1422 সাল হবে। একটু ক্লজ দিয়ে রাখবেন। এছাড়া তার বহুমুখী প্রতিভা, লিওনার্দোর অনন্য পরিচয় সুবিদিত ভাস্কর, স্থপতি, সঙ্গীতজ্ঞ, সমর যন্ত্রশিল্পী, 20 শতাব্দীর বহু বৈজ্ঞানিক আবিষ্কারের নেপথ্য জনক। দা ভিঞ্চির জন্ম ফ্লোরেন্সের অদূরবর্তী ভিঞ্চি নগরের এক গ্রামে 1452 সালের 14 বা 15 মে এপ্রিল, মানে এটা হবে, এই যে পাইছে এবার, এটা হবে 1452 হবে। এটা আমি লিখে দিলাম 1452, লিখছি 1452 সাল। মানে এই পরীক্ষাটা ঠিক ছিল। তো আপনারা যা মোটামুটি ভিঞ্চি সম্পর্কে যা বললাম মোটামুটি সবাই ক্লিয়ার। অনলাইনে যারা আছেন